আচ্ছা, তাহলে এখানে আমাদের বি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি এখানে প্রথমে বিভব শক্তি বের করি, এম হচ্ছে 50, জি 9.8। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এটা তো আমি উল্টা লিখলাম, এটা তো 8 মিটার হবে। এটা হবে, ওটা 6 থেকে 12 হয়েছে, তাহলে এটা হবে 4 থেকে 2। আচ্ছা, এটা 2 মিটার হবে। এটা হচ্ছে 2 মিটার। তাহলে এটা হয় 980 জুল। তাহলে আমরা এখানে বিভব শক্তি তো পেয়ে গেলাম এখান থেকে ইজিলি। তাহলে এখন আমাদের এখানে বেগটা বের করতে হবে। আচ্ছা, বেগ বের করার জন্য তো আমাদের এখানে ত্বরণ লাগবে। তাহলে আমরা ত্বরণ এখান থেকে কিভাবে বের করব? এই বস্তুর ক্ষেত্রে ত্বরণ এফ কে হচ্ছে উল্টো দিকে, এম জি। আচ্ছা, আগে বিভব শক্তি বের করার আগে এখানে আমাদের ত্বরণ বের করা লাগবে, কারণ এখানে বেগ বের করার জন্য তো আমাদের ত্বরণ লাগবে। আমরা যদি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস এখানে সূত্র দিই, তাহলে আমাদের ত্বরণ লাগবে। আচ্ছা, এখন এখানে ত্বরণ কিভাবে বের করতে হবে আমরা এটা একটু আগে এখান থেকে দেখে নিই। ওকে, আমরা এই চিত্রেই এইটা ফলো করি। ধরো যে এখানে এই বস্তুটা আছে এই জায়গাতে, তাহলে এই দিক বরাবর হচ্ছে আমাদের এম জি, এই দিক বরাবর এইখানে এম জি cos 30, এটা আমরা জানি। আর এই দিক বরাবর হচ্ছে এম জি sin 30, আর এই দিক বরাবর হচ্ছে এফ কে। তারপরও কিন্তু এখানে বস্তুটা নিচের দিকে নামতেছে। তাহলে এই বস্তুটার ত্বরণ আমরা এখানে এই কোন দিকে বিবেচনা করব? যেহেতু বস্তুটা নিচের দিকে এখানে নামতেছে, তাহলে এখানে বস্তুটার ত্বরণের আমরা ডিরেকশন ধরবো এই নিচের দিকে। তাহলে ত্বরণের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, তাহলে আমরা লিখবো সামেশন অফ এফ সমান আমরা জানি এম এ। তাহলে এখানে কোন বলটা এখানে বড়? বলো। এমজি সাইন হ্যাঁ, এটা হচ্ছে টি। এম জি sin 30 মাইনাস এফ কে সমান হবে এম এ। তাহলে এখানে সবকিছু দেওয়া, আমরা যদি এখান থেকে মানগুলো বসায় এ এর মান বের করি, এম হচ্ছে 50, 9.8 sin 30 মাইনাস এফ কে হচ্ছে 2 নিউটন ডিভাইড বাই 50। তাহলে এটা আসে 4.86। তাহলে এ আসবে এখান থেকে 4.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এই বি বিন্দুতে বিভব শক্তি যদি বের করি, তাহলে এটা হয় 900
80 জুল। তারপরে বি বিন্দুতে বেগ ভিবি, এটা কি হবে? এটা তো আমাদের যাত্রা শুরু করছে একদম শীর্ষবিন্দু থেকে। তাহলে শীর্ষবিন্দুতে বেগ ইউ তো 0 টু। আচ্ছা, এখন দেখো, এখন আমরা কিন্তু এখানে জিএইচ কিন্তু ব্যবহার এখানে করব না, কারণ এই বস্তুর আমাদের নামতেছে তল বরাবর। আমরা তল বরাবর এখানে ত্বরণ কিন্তু জানি, তাহলে এই এই ত্বরণটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এই বস্তুটা কিন্তু মানে আমাদের একদম খারাপ ভাবে নামতেছে না যে আমরা এখানে জি ইউজ করবো, এটা অবশ্যই এটা খেয়াল রাখবো। তাহলে এখানে 0 টু, এ হচ্ছে 4.86, বি বিন্দুতে নেমে আসলে তার এস কত হবে বলো তো? বলো। বি বিন্দু নেমে আসলে তার এস হবে কত? 8। হ্যাঁ, এস হবে 8 মিটার। তাহলে এটা হবে 76.8 মিটার পার সেকেন্ড। অতএব বি বিন্দুতে তার এখানে গতিশক্তি। এই চ্যাপ্টার থেকেই সবচেয়ে এই কঠিন কঠিন ম্যাথ কিন্তু এইচএসসি তে দেয়। অন্যান্য চ্যাপ্টার অনেক কঠিন মনে হইলেও ওইগুলো থেকে মোটামুটি সহজ ম্যাথই আসে। আর এই চ্যাপ্টার থেকে যদি, এখান থেকে যদি তোমার তলের ম্যাথ যদি দিয়ে দেয়, সেইটা একটু কঠিনই হবে আর কি। আর পুয়ার ম্যাথ দিলে তো এখন আসলে পারবো। ওকে। বেগ বেগ আসছে কত? 76.8। তাহলে এটা আসে, আচ্ছা সরি, এখানে তো ভুল হয়েছে, এখানে আসছে, এখানে তো ভি স্কোয়ার হবে। যদি ভি স্কোয়ার হয় তাহলে এই মানটা হচ্ছে আমাদের ভিবি স্কোয়ারের মান। তাহলে এটার এই মানটা হচ্ছে আমাদের ভিবি স্কোয়ারের মান, তাহলে এটা হবে 0.5, 50, 26, হাফ এম বি স্কোয়ার। আবার কোথায় বলবো? 2 এ বি, হ্যাঁ okay, ঠিকই আছে তো। 4.86 ইন্টু 8। আচ্ছা, এখানে ভুল হয়েছিল। এটা হবে 77.76। তাহলে এটা হচ্ছে ভিবি স্কোয়ারের মান। তাহলে আমরা যদি এটাকে একবার ইউজ করি, তাহলে এটা আসে 1944 জুল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি ইবি হবে 1944 প্লাস এর বিভব শক্তি 980। এটা হচ্ছে 2924 জুল। আচ্ছা, এটা আমরা একটা পাইলাম আর কি, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখানে কি জায়গা হবে? আচ্ছা, এখানে আমরা একটু শর্টকাটে কি করব? আচ্ছা, একটা পেজ নিয়ে আসি। এখন এখানে সি বিন্দুর ক্ষেত্রে আমাদের কি হবে? এটা ছিল এ, এখানে ছিল ডি, এটা ছিল 30, আর সি বিন্দুটা ছিল এখানে, বি বিন্দুটা ছিল এখানে। আচ্ছা, এখন এখানে সি বিন্দুর ক্ষেত্রে আমরা যখন এখানে এখানে আমরা নিব, তখন
এটা হবে আমাদের H2। তো এখন আমাদের যেটা তল নিতে হবে এটা হচ্ছে AC। তাহলে আমরা এখানে লিখতে পারবো sin 30 সমান লম্ব বাই, এখন এই ক্ষেত্রে যেটা অতিভুজ এটা হচ্ছে AC। তাহলে AC এখানে কত? AC কিন্তু 8, এখানে 4 4 8, আর sin 30 হচ্ছে হাফ, তাহলে এটা হবে 4 মিটার। তাহলে H2 হচ্ছে এখানে 4 মিটার। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি +1960 জুল। ওকে। আচ্ছা, সি বিন্দুতে বেগ এটা হবে VC² U² +2A। এখন S2 এখানে কত হবে? S2 হবে যে এখানে ডি থেকে সি তে নেমে আসছে, তাহলে 4। তাহলে এখানে আমাদের গতিশক্তি আসে 960 জুল। তাহলে এখন এখানে মোট শক্তি 1960 + 960, এটা হচ্ছে 2920 জুল। এবং বি এখানে কত ছিল? 2924। না রে না, 2924 কেন? আচ্ছা, এটা তো এখানে লিখতে মেবি ভুল হয়েছে, ধরো এটা হচ্ছে 980 প্লাস 1900। বি বিন্দুতে বি তে মোট শক্তি 1944 + 980। হ্যাঁ, 2924 ছিল। আর এটা আসছে কত? 2920। ওকে। তাহলে কি এখানে শক্তি সংরক্ষণশীলতা কি এখানে প্রতিফলিত হয়েছে? হয় নাই। এখানে শক্তি সংরক্ষণশীলতা কিন্তু প্রতিফলিত হয় নাই। এটা এটা কেন হয় নাই? কারণ এখানে কিন্তু এই যে আমাদের ঘর্ষণ বল ছিল, এখন এখানে ঘর্ষণ বলের জন্য কিন্তু এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রতিফলিত হবে না। সি বিন্দুতে, আচ্ছা দাঁড়াও, 1960, এটা তো ঠিক ছিল। তারপর 4.864। কি ব্যাপার এত? এখানে ক্যালকুলেটর ব্যবহার করেও যদি এত ভুল লিখি, তাহলে এটা হয় 38.88। এটা যদি 38.88 হয়, তাহলে 38.88 ইন্টু 50 ইন্টু হাফ, এটা হচ্ছে, এটা হবে 972। তাহলে 972 প্লাস 1960, তাহলে এটা হবে 1932। হ্যাঁ, এই যে আমাদের এখন ম্যাথ ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে সি বিন্দুতে ছিল 2932, আর বি বিন্দুতে নেমে আস্তে আস্তে শক্তি কিন্তু এখানে কমে গেছে।
এই শক্তিটা কোথায় ব্যয় হয়েছে? এই শক্তিটা ব্যয় হয়েছে কিন্তু আমাদের ঘর্ষণ বলের জন্য, এখানে শক্তি লস হয়েছে। ওকে, এখন দেখো, এখন এখানে শক্তির পরিমাণ এই কতটুকু এখানে কমে গেছে, 8 জুল। শক্তি তো এখানে 8 জুল কমে গেছে। এখন এটা আমাদের কিভাবে 8 জুল? ম্যাথমেটিক্যাল কি, যে কি বলতে পারবো, এখানে ঘর্ষণ বল আমাদের যতটুকু শক্তি ব্যয় করবে, এটা সমান কি হবে, ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজ। এটা সেম হবে না? হ্যাঁ। ওকে, তাহলে এখানে ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজ কি হবে, বল ইন্টু সরণ। তাহলে এখানে ঘর্ষণ বলের মান তো দেয়া ছিল 2 নিউটন, আর সি থেকে বি তে আসতে সরণ এই কত হয়েছে? 4। 4। তাহলে এখানে এই ঘর্ষণ বলের দ্বারা এখানে কৃত কাজ কত, 8 জুল। তাহলে এখানে ঘর্ষণ বলের দ্বারা যেটা কৃত কাজ, এই শক্তিটা আমাদের লস হবে, এখানে লস হবে, বা এই শক্তিটা এখানে ব্যয় হবে। তাহলে এই যে দেখো, এখানে সি বিন্দুতে যেটা মোট শক্তি ছিল, সেইখান থেকে ঘর্ষণ বলের জন্য যেটা কৃত কাজ, ওই শক্তিটা লস হয়ে আমাদের বাকি শক্তিটা বি বিন্দুতে এইখান থেকে পাওয়া যাবে। তাহলে এই বিন্দুতে শক্তি কত হবে বলো তো? এটা বলো। সহজ তো। এটা বুঝছো যে এখানে 8 জুল শক্তি ব্যয় হয়েছে। তাহলে এখানে, এখানে বি থেকে এ তে আসতে এখানে কত জুল শক্তি ব্যয় হবে? 8। হ্যাঁ, যদি 8 জুল শক্তি ব্যয় হয়, তাহলে এই বিন্দুতে এই কত জুল শক্তি পাওয়া যাবে? 2916। হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইলাম এই বিন্দুতে শক্তি পাওয়া যাবে 2916 জুল। আচ্ছা, এখন আমরা যদি এটা অন্যভাবে বের করতে চাই, এই বিন্দুতে এইচ তো 0, তাহলে আমাদের এই বিন্দুতে বিভব শক্তি হবে 0। তাহলে ইপি হচ্ছে 0, আর এই বিন্দুতে বেগ আমি যদি বের করি, ইউ হচ্ছে 0, 2 AS। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে 2 তো আমরা এখানে বের করছি 4.86, আর এ বিন্দুর ক্ষেত্রে সরণ হবে কত, পুরো তলের যে এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 12। এটা আশা করি বুঝছো। 116.64। এখন যদি এইটা এই বিন্দুতে বেগের মান হয়, তাহলে এই বিন্দুতে এখানে এই গতিশক্তি পাওয়া যাবে 2916। এবং এই বিন্দুতে আমাদের বিভব শক্তি কিন্তু 0, কারণ এটা ভূমিতে নেমে আসছে 8 0। আর এই বিন্দুতে এখানে গতিশক্তি 0, তাহলে এই বিন্দুতে, সরি, এখানে গতিশক্তি তো 0 না, 2916। তাহলে এই বিন্দুতে মোট শক্তি আমরা এই যে এখন এই কত পাইলাম, 2916। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে বলো এখানে ডি বিন্দুতে মোট শক্তি কত হবে? এটা হবে 2940। এখানে ডি বিন্দুতে মোট শক্তি হবে 2940। আচ্ছা, এখন এর সাথে আমাদের সি বিন্দুর শক্তির সাথে 8 যোগ করলে ডি বিন্দুর শক্তি পাওয়া যাবে। এখন আমরা যদি অন্যভাবে বের করি, ডি বিন্দুতে এখানে গতি শক্তি 0, কারণ এটা একদম শীর্ষ বিন্দুতে ছিল স্থির অবস্থায়। তাহলে ডি বিন্দুর আমাদের মোট শক্তিটা কি হবে, তার বিভব শক্তির সমান। ওকে, তাহলে এম 50, 9.8, আর এইচ এইখানে কত ছিল, এইচ আমার টোটাল উচ্চতা, এটা ছিল ডিই 6 মিটার। তাহলে এটা হচ্ছে 6।
50, 9.86, তাহলে এটা আসবে 2940ই আসে। তাহলে আমাদের ডি বিন্দুতে এই মোট শক্তি কত হয়? এখানে এখানে গতি শক্তি 0 আর বিভব শক্তি এটা মিলে হবে 2940। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেও এটা পাবো, এবং যেহেতু প্রতিবার 8 জুল করে এখানে কমতেছে, সেই হিসাব করেও এটা বের করা যায়। তো এটা তো আমি বলছিলাম, যদি ঘর্ষণ বল থাকে তাহলে এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে না। আচ্ছা, এখন যেহেতু এটা বুঝছো, তো যদি কোনো প্রশ্নে ঘর্ষণ থাকে তাহলে তোমার ওই প্রশ্নে যে দুইটা পয়েন্ট বলুক অথবা তিনটা পয়েন্ট বলুক, সেইখানে শক্তি অবশ্যই সেম হবে না, এটা একদম শিওর। এখন যদি শক্তি সেম হয় তাহলে বুঝবো যে ম্যাথ ভুল হয়েছে। ঘর্ষণ থাকলে কখনোই শক্তি সেম হবে না, তাহলে এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে না। তাহলে এখন যদি আমাদের প্রশ্নে, এখন এই প্রশ্নে না হয় আমরা এটা বুঝতে পারছি যে এখানে প্রতি ক্ষেত্রে 8 জুল করে শক্তি হ্রাস পাচ্ছে, কারণ আমাদের ডিস্টেন্স গুলো সেম দেওয়া ছিল, এখানে প্রতিটাই 4 মিটার। এখন যদি ডিস্টেন্স সেম না থাকতো তখন আমাদের ডিস্টেন্স হচ্ছে হিসাব করে তখন শক্তির এখানে ক্যালকুলেশনটা আমাদের উম, বের করা লাগতো আর কি। ওকে, এখন এইখানে তোমার এখানে কাজ হচ্ছে যে এই দুইটা শক্তি বের করা, দুই বিন্দুতে অথবা তিন বিন্দুতে মোট শক্তি বের করা। এখন এইটা তুমি এখানে লিখতেও পারো অথবা নাও লিখতে পারো, যে ঘর্ষণ বলের জন্য কতটুকু শক্তি ব্যয় হবে, এবং এটা লিখলে তখন আরো অ্যান্সারটা ভালো হবে আর কি, কারণ তখন বোঝা যাবে যে তুমি এই কনসেপ্টটা অনেক ভালোভাবে বুঝো। এখানে যে শক্তি সেম হইলো না, কেন সেম হইলো না এবং এই শক্তিটা কোথায় ব্যয় হয়েছে, যদি ওইটাও লিখে দাও তখন অ্যান্সারটা আরো বেশি ইয়ে হবে আর কি, এবং তখন 4-এ 4 একদম। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা। এখানে বলছে প্রতি তলার উচ্চতা 5 মিটার হিসেবে 10 তলা ভবনের সর্বোচ্চ তলায় বসবাসরত একটি পরিবারে শিশু আছে। শিশুটি বারান্দার গ্রিল দিয়ে 100 গ্রাম ভরে একটি টেনিস বল ছেড়ে দিলে তা কিছুক্ষণের মধ্যে মাটিতে আঘাত করে। ওকে, আচ্ছা, ধরো এখানে একটা আঁকায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে 10। না, এটা 10 তলা বলছে, তাহলে এটা হবে গ্রাউন্ড ফ্লোর। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই গ্রাউন্ড ফ্লোর এখানে বিবেচনা করতে হবে। আচ্ছা, এখন এই টাইপের একটা ম্যাথ আমরা একদিন করছিলাম। এখানে বলছে টেনিস বলটি কত সময় পরে মাটিতে আঘাত করবে। আচ্ছা, এখানে প্রতি তলার উচ্চতা বলছে 5 মিটার, তাহলে সে 10 তলার জানালা থেকে ফেলে দিছে। এটা এখানে খেয়াল করো। তো যদি এটা আমাদের একটা রুম হয়, তাহলে আমাদের মেইনলি এখানে এই জানালা থাকে, কিন্তু মেঝে থেকে ছাদের এখানে মাঝ বরাবর যদিও এটা থাকে, বাট এটা আমরা প্রশ্নে এটা ধরে নিব না আর। তো এখানে প্রশ্নে এখানে ধরে নিব যে এই বলটা 10 তলার মেঝে থেকেই এখানে ফালানো হয়েছে। এখানে বলছে বারান্দার গ্রিল, তো মানে সে যদি বারান্দার গ্রিল থেকেও ফেলে, তো মানে বারান্দার যেগুলো গ্রিল থাকে সেইগুলো তো একদম মেঝের সাথে তো লাগানো থাকে না, অবশ্যই একটু উঁচু থেকে পড়ছে। অথবা যদি বলতো যে
সে জানালা দিয়ে ফেলে দিছে, তারপরও আমরা এখানে ধরে নিব যে বলটা পড়ছে 10 তলার মেঝে থেকে। এটা বুঝছো? হুম। ওকে, তো এখন যদি সে 10 তলার মেঝে অর্থাৎ এই পয়েন্টটা থেকে সে যদি এখানে বলটাকে ফেলে দেয়, তাহলে এখানে গ্রাউন্ড ফ্লোর সহ 5, 10, 15, 20, 25, 30, 40, 45, 50। তাহলে এখানে এখানে কতটুকু হবে? এইচ হবে 50 মিটার। ওকে, তাহলে বলছে যে এটা কত সময় পরে এসে, এটা এই কত সময় পর এসে মাটিতে আঘাত করবে। তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করবো বলো? H is equal to UT plus half GT square. হুম, আচ্ছা, এটা তুমি অনেক জায়গাতে এটা সলভ দেখবা যে এখানে গ্রাউন্ড ফ্লোর নেই নেই। আচ্ছা, এখন এখানে গ্রাউন্ড ফ্লোর এখানে তুমি যদি না নাও, তাহলে এটা আমাদের সবগুলা ক্যালকুলেশন থেকেই কিন্তু বাদ চলে যাবে। তাহলে তোমার ওই ক্ষেত্রেও ম্যাথ হবে আর কি। আর এটা আমাদের নর্মাল নিয়ম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে ধরা। আচ্ছা, তাহলে এখানে এইচ ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে এইচ হচ্ছে 50, ইউ হচ্ছে তো 0, তাহলে 2 / 9.8 হোল পাওয়ার অ্যান্সার। তাহলে এখানে টি পাবো সবগুলা ক্যালকুলেশন করার পরে 194 সেকেন্ড। এরপরে বলছে যে সপ্তম এবং এখানে চতুর্থ তলায় মোট শক্তির তত্ত্ব ব্যবহার করলে। আচ্ছা, এটা তো সহজ। আমাদের যদি এটা 1 হয়, এটা 2 হয়, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, তাহলে সপ্তম তলায় এখন 7 তলা যখন বলবে, তখন আমাদের 7 তলার ফ্লোর এখানে ব্যবহার করতে হবে, কিন্তু এটা মাস্ট। যখন এখানে 4 তলা বলবে, তখন 4 তলার ফ্লোর এখানে ব্যবহার করতে হবে। তাহলে একবার আমাদের 7 তলার ফ্লোর, একবার হচ্ছে 4 তলার ফ্লোর। তো এখন এখানে এখানে যখন বলবে 7th ফ্লোর, এখানে তখন একটা ইপি এখানে ব্যবহার করবা, ইপি বের করবা এইখানে, যার জন্য হাইট তো এখন বের করতে তো পারবা। এখানে 7 তলা থেকে এখানে ভূমি পর্যন্ত এটা তো এখন পারা উচিত এই ম্যাথটা। আর এখন দেখো, সে পড়ছে কিন্তু এখানে 10 তলা থেকে, এবং 7 তলা পর্যন্ত নেমে আসা পর্যন্ত তার এখানে ডিস্টেন্স হবে কত? 5, 10, 15, তাহলে 15 মিটার নেমে আসার পরে বেগ এ- এ- এখন তো এখানে বের করতে পারবে বেগ কি হবে, ইউ হবে তো 0। আর তাহলে ইউ স্কোয়ার 2G H1। এখন এখানে এইচ কত হবে? এইচ হবে 15। তারপরে এইখানে বেগ থেকে এরপরে গতিশক্তি বের করবা, তারপর দুইটা যোগ করলে মোট শক্তি। তারপর এখানে 4 তলার ক্ষেত্রে তো সেম কাজ। এটা পারবা? হুম। ওকে, আচ্ছা, একটু দাও। ওকে, এখন আচ্ছা,
এইখানে এইখানে দেওয়া একটা ভর, এটা হচ্ছে 40 কেজি। আচ্ছা, এখানে এই প্রশ্ন তো এখানে ক্লিয়ার নেই। এটা দেওয়া 12 মিটার এই তল, আর এটা দেওয়া 8 মিটার। এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি। আচ্ছা, চিত্রে 40 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 8 মিটার উঁচু এক ভবনের ছাদে ওঠাতে 12 মিটার লম্বা একটি আনত তল ব্যবহার করা হলো। এসি তলবে উপরে উঠতে এখানে কৃত কাজ কত হবে? আচ্ছা, এখন এটা বলো যে এখানে কৃত কাজে কত হবে। বলো বলো, তাড়াতাড়ি বলো। এমজিএইচ। হ্যাঁ, এখানে কিন্তু এমজিএইচ হবে, কারণ এইখানে আমরা এটা পড়ছিলাম। তুমি এইটা যেভাবেই একটা উচ্চতায় তুলনা কেন, এখানে আমাদের কোন পথে আমরা নিয়ে গেছি ওইটার কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র যে জায়গা থেকে যে জায়গায় নিয়ে গেছি তাদের মধ্যে যে উচ্চতা ওইটা। তাহলে এখানে এমজি হিসেবে 8 মিটার। আমরা যদি এটাকে তল বরাবর নিয়ে গেছি, এখানে তলের দৈর্ঘ্যের কোনো কাজ নাই, তাহলে সবকিছু গুণ করলে এটা আসে 3136 জুল। ওকে, এসি এবং বিসি এর মধ্যে কোন পথে বস্তুটিকে কম বল প্রয়োগে সি বিন্দুতে নিয়ে যাওয়া যাবে? আচ্ছা, আমরা এখন এখানে দুইটা পথ ব্যবহার করব। তার মধ্যে কোনটাতে বল প্রয়োগ আমাদের কোনটাতে বেশি হবে? আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা এই জায়গাতে যে কনসেপ্টটা ব্যবহার করব, বল দ্বারা কৃত কাজ। এখানে বল দ্বারা কৃত কাজ সমান হবে W = F S। এটা কত? F S। আচ্ছা, এখন একটা জিনিস, আচ্ছা এখন এখানে খেয়াল করো, আমাদের এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যে শক্তির এই পার্থক্য এখানে কত বলো তো? এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যে শক্তির পার্থক্য। এমজিএইচ। হ্যাঁ, এমজিএইচ শক্তির এই পার্থক্য। তাহলে এইটা হচ্ছে, আচ্ছা, আচ্ছা ধরো এটা, মানে এটা 3136 হবে, বাট এখানে লেখাটা এখানে সেম, মানে এটা তো হয় নাই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখানে আমাদের এ থেকে সি তে নিয়ে যাইতে যে পরিমাণ কাজ হবে, এটা তো 3136 জুলিত হবে। তুমি এসি পথে নিয়ে যাও অথবা বিসি পথে নিয়ে যাও, কাজ আমাদের 3136 জুলি কিন্তু হবে। তো এখন এখানে F1 এসি পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের স্মরণ হচ্ছে এখানে 12। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ÷ 12, 261.33 নিউটন। আর এই ক্ষেত্রেও কিন্তু সেম, এখানেও কাজ হবে 3136 জুলি, কিন্তু এখানে বলটা আমাদের ডিফারেন্ট হবে। এখন আমরা যদি বিসি পথে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদের বল হবে এটা। এটা বুঝছো? ম্যাথটা খুবই সহজ। হ্যাঁ। এটা হবে 392 নিউটন। তাহলে
তাহলে আমাদের F1 ইজ গ্রেটার দেন, সরি, কম, কোন পথে কম বল এই প্রয়োগে সি বিন্দুতে নিয়ে যাওয়া যাবে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এসি পথে। এই পথে আমাদের কম বল লাগবে, এটা বুঝছো? হুম। আচ্ছা, তাহলে আজকে এখানে থাক। আর আমি টেস্ট পেপারের পিডিএফটা এখন দিয়ে দিব। আমরা আরো একদিন ম্যাথ প্র্যাকটিস করব যদিও, তারপরও এখন টেস্ট পেপার দেখলে আশা করি পারবা। তবে একটা টপিক এখন পর্যন্ত মানে বাকি আছে আর কি, আমাদের একটা সৃজনশীলের টাইপ আছে, ওইটা করলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। তো আমি টেস্ট পেপার এখন দিয়ে দিব আজকে। তল থেকে এবং পুয়ার ম্যাথ থেকে বা এমনিতে কাজ রিলেটেড যেগুলো আছে এগুলা সবগুলা করবো। আচ্ছা, রেকর্ডিং।